খবর হাওয়ায় ওড়ে। অদিতিও কোথা থেকে জানতে পেরে গেল রূপকথার খবর। ওর আর জাকিরের বিয়ে সামনেই কার্ড নিয়ে শটান বাড়ি চলে এলো রূপকথাদের। রূপকথার মুখে হাসি নেই, তবুও অদিতিকে দেখে জোর করে সে হাসি ফিরিয়ে আনতে হলো। অদিতির কেমন আছিস এর উত্তরে বলতে হলো ভালোই। বিয়ের কার্ড হাতে ধরালো অদিতি, বলল আসিস কিন্তু। রূপকথা যে আসবে না এ কথা অদিতিও জানত, কিন্তু তাতে কি, নিমন্ত্রণ তো করে যেতে হবে। ওদের বন্ধুত্ব যে কিসের তা কখনো বুঝল না কেউ। যখনই একজন অন্যজনের ক্ষত চিহ্ন দেখতে পেয়েছে নুন ছড়িয়ে দিতে ভোলেনি। তবে এ বোধহয় রূপকথার জীবনের শেষ ক্ষত, গভীরতম ক্ষত। অদিতিও তাই পরিমাণের অল্প বেশি নুন ছড়িয়ে গেল সেখানে। বড় একটা জায়গা ভাড়া নেওয়া হয়েছে, অনেকগুলো স্টল বসবে, অদিতিকে সাজানোর জন্য লোক আসবে কলকাতা থেকে। অদিতির বাবার থেকে এক কানা করিও নিচ্ছে না জাকির, এমনকি আসবাব পর্যন্ত নয়। শোনানোর মতো যা যা ছিল সব যেন মুখস্থ করেই এসেছিল অদিতি। গড়গড় করে নামটা বলার মতো বলে গেল, কিন্তু রূপকথার এতে আর কিচ্ছু যায় আসে না। এমন অন্ধকার ঘিরে ধরেছে ওকে, আলো দেখলে আর লোভ পর্যন্ত হয় না ওর। সঞ্জীববাবু রূপকথাকে জিজ্ঞেস করেছিল একদিন, এরপর কি করবি? রূপকথা যে এরপর কি করবে নিজেই ভাবেনি। দেওয়ার মতো কোনো উত্তরও ছিল না ওর কাছে। উদাস ভাবে শূন্য দৃষ্টিতে বলেছিল দেখি। ওর কথা শুনে সঞ্জীববাবুও বুঝেছিল দেখার কিছুই নেই, দেখতে কিছুই আর পায় না রূপকথা। সামনে যে অর্ধেক জীবন পড়ে আছে তা নিয়ে কোনো চিন্তা আছে বলে মনেও হয় না সঞ্জীববাবুর। সুলেখা দেবী বলেছিল, দেখো মেয়ের ভাবগতিক সুবিধে ঠেকছে না, একটা কিছু করে না বসে। সঞ্জীববাবু দৃঢ়তার সঙ্গে বলেছিল, সে সাহস ওর নেই, তাহলেও জার্মানিতেই করতো, এতদূর দৌড়ে আসতো না। তবু মায়ের মন, ভয় সেখান থেকে সহজে উচ্ছেদ হয় না। কয়েক মাস এভাবেই কেটে গেল। বাইরে বেরোয় না রূপকথা, কারোর সঙ্গে খুব একটা কথা টথাও বলে না। ওর মাসির বাড়িতে কি একটা কালী পুজো হয় বড় করে, সুলেখা দেবীরা যাবে, একদিন থাকবে। সুলেখা দেবী রূপকথাকে বলেছিল, চল না মা, পুজো আচ্ছা হবে, মনটাও ভালো হয়ে যাবে তোর, দেখিস। কিন্তু রূপকথা রাজি হয়নি, একাই বাড়িতে থাকবে বলে ঠিক করেছিল। সুলেখা দেবী একা মেয়েকে রেখে কোথাও যেতে চাইছিল না, কিন্তু করছিল। সঞ্জীববাবুই বলেছিল, ওর জন্য আমরা কোথাও যাব না নাকি? সারা জীবন তো সংসার আঁকড়েই থাকলাম, চলো ঘুরে আসি। চলে গেল দুজন রূপকথাকে রেখে। রূপকথা এই সময় সত্যি মরে যাওয়ার কথা ভেবেছিল। দু একটা বিয়ারের বোতল কিনে এনে আকণ্ঠ খেয়েছিল সেদিন। কিভাবে মরা যায় খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ আয়নায় চোখাচোখি হয়ে যায় নিজের সঙ্গে। এর আগেও আয়না দেখেছে ও, কিন্তু আয়নার ভেতরের মেয়েটাকে ওর দিকে আঙুল তুলতে দেখেনি এর আগে। আয়নার ভেতরের মেয়েটা যেন ওর দিকে আঙুল তুলে বলছিল, লজ্জা করে না তোর, বেহায়া একটা মেয়ে? রূপকথাও ছেড়ে দেয়নি, ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করেছিল, কেন লজ্জা করবে? কেন কেন করে না লজ্জা তোর? একটার পর একটা ছেলের সঙ্গে যাচ্ছে তাই করেছিস তুই। আমি কিছু করিনি, ওরাই আমার সঙ্গে। ওরা তোর সঙ্গে যাচ্ছে তাই করেছে। কে করেছে? পাবলো? হ্যাঁ করেছেই তো। জ্বরের সময় মাথার কাছে বসেছিল তোর, সকালে চা থেকে রাতের খাবার পর্যন্ত রেঁধে খাইয়েছে প্রায় 3 বছর। ওর ভবিষ্যতের কথা তুই আগে জানতিস না? আগে ভেবেছিলাম। কি ভেবেছিলিস তুই? নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ও কটা টাকার পেছনে দৌড়বে একদিন? তোর সত্যিই মনে হয়েছিল? হ্যাঁ মনে হয়েছিল আমার। মিথ্যে বলিস না রূপকথা, রাহুলের জন্য তুই পাবলোকে ছেড়েছিস, অস্বীকার করতে পারিস? অস্বীকার করার কিছু নেই, যা ইচ্ছে বানিয়ে বললেই তো হলো না। আর তারপর রাহুলের কি হলো? রাহুলকে তো আমি ছাড়িনি।
রাহুল তোকে ভুলে গেছে, যোগাযোগ রাখেনি তোর সঙ্গে, বেশ করেছে। ঠিক পাবলোর সঙ্গে তুই যা করেছিলিস তা আরো নৃশংসভাবে ফিরিয়ে দিয়েছে রাহুল। বল, কেমন লেগেছিল? রাহুল কেন এমন করবে? রাহুলের সাথে তো আমার কোনো... আর দেবদত্ত কোলে? দেবদত্ত কোলে কেউ তো ভালো লেগেছিল তোর। ও একটা ভণ্ড, কাপুরুষ। তোর মনে হয়, একদিন সারা পৃথিবীর মনে হবে। সেই আশাতেই বসে থাক। হাসছিস কেন? হাসবি না একদম। তারপর বল, লিস্ট তো এখনো শেষ হয়নি। বিদেশে সেটেল ছেলে পেয়ে কেমন ঝুলে পড়েছিলি। বিয়ে করেছিলাম আমরা ভালোবেসে। অনির্বাণকে আমার পছন্দ হয়েছিল, সে তো পরের দিকে। প্রথমে তো পাসপোর্টে জার্মানি স্ট্যাম্পটাই ভালো লেগেছিল তোর। হ্যাঁ, লেগেছিল, তাতে কোনো দোষ তো নেই। না, তা নেই। তা হলো জার্মানিতে সংসার? অনির্বাণ একজন আত্মকেন্দ্রিক ছেলে, ওর সঙ্গে সংসার করা যায় না। ঈশ্বর তো নিখুঁতভাবে একমাত্র তোকেই বানিয়েছিল, তাই না? আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেব না। আরে দাঁড়া দাঁড়া, থমাসের কথা বল। সে নাকি চুরি করতেই পারে না। আমার মনে হয়েছিল। তোর মনে হওয়াটাকে প্যারামিটার ধরা এবার বন্ধ কর। কখনো কোনো ঠিক জিনিস মনে হয়েছিল তোর? হ্যাঁ? আরে আরে কাঁদিস না রূপকথা, আমার দিকে কান্না ছুঁড়ে দিয়ে লাভ নেই। আমি তোকে হাড়ে হাড়ে চিনি। আমি এসব কিচ্ছু চাইনি, বিশ্বাস কর। সব কেমন হয়ে গেছে আমার সাথে। আমি শুধু পালাতে চেয়েছিলাম, সবাই যেভাবে পালাতে চায়, কিন্তু ওরা পালাতে পালাতে কোথাও একটা পৌঁছে গেছে বোধহয়। আমি শুধু পালিয়েই যাচ্ছি, কোথাও কোথাও দুদণ্ড ঠাঁই পেলাম না। কিছুই হয়ে যায়নি রূপকথা। যা যা হয়েছে সব তুই করেছিস, সব তোর পরিকল্পিত, সব তোর সিদ্ধান্ত, সব তোর দায়। কাঁচ ভাঙার একটা শব্দ হলো। ফাঁকা বিয়ারের বোতল ছুঁড়ে মারল আয়নায়। ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল কাঁচ। পাগলের মতো সিলিংয়ের দিকে তাকিয়ে আকাশ খুঁজছিল রূপকথা। চিৎকার করে ঘোষণা করে দিল, আমাকে দোষ দিয়ে লাভ নেই। আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই আমার। পরদিন ফিরে এলো সঞ্জীব বাবুরা। গোটা ঘরে কাঁচ ছড়ানো, রক্তের দাগ। বিছানার এক কোণে গুটি সুটি মেরে বসে আছে রূপকথা। দেখেই বুক উড়ে গেছিল সুলেখা দেবীর। সঞ্জীব বাবুর বুকে আছড়ে পড়ে বলেছিল, আমার মেয়েটাকে ঠিক করে দাও। আমার আর কিচ্ছু চাই না, আমার মেয়েটাকে তুমি ঠিক করে দাও। আমার আর কিচ্ছু চাই না। বাধ্য হয়ে চেনা এক ডাক্তারকে ডেকে আনলো সঞ্জীব বাবু। সে রূপকথার কেটে যাওয়া জায়গায় ব্যান্ডেজ বেঁধে দিল। সঞ্জীব বাবুকে আড়ালে এনে বলল, একজন সাইকোলজিস্ট দেখান। আপনার মেয়ের অবস্থা আমার সুবিধের মনে হচ্ছে না, ওর ভালোভাবে চিকিৎসা হওয়া দরকার। সাইকোলজিস্টের প্রসঙ্গ উঠতেই আঁতকে উঠেছিল সুলেখা দেবী। হ্যাঁ, আমাদের মেয়েটা কি পাগল হয়ে গেছে? মা আর মেয়ের মধ্যে সঞ্জীববাবু কাকে সামলাবে বুঝে পাচ্ছিল না। নিজেকেও কেমন পাগল পাগল মনে হচ্ছিল ওর। ধৃতিমান বাবুর সাথে দেখা করে একদিন ক্ষমা চেয়েছিল সঞ্জীববাবু। হাত দুটো ধরে মাথা নামিয়ে বলেছিল, আমায় ক্ষমা করিস। আর শোন, আইনি যা যা দরকার তুই ব্যবস্থা কর। অনির্বাণের কোনো রকম অসুবিধে হোক আমি চাই না। আমি একটু ঘেঁটে আছি, তুই ওদিকটা দেখে নে। আমায় দরকার পড়লে বলিস। এরই মধ্যে বিচ্ছেদের সরকারি কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছিল। একটা মুক্ত আকাশে হাওয়ার বেগে চলছিল রূপকথার জীবন। পৃথিবীর সাথে কোথাও কোনো এক সুতো যোগাযোগ ছিল না ওর। ওর জন্য ভাবার মতো ওই দুটো লোকই ছিল, আর যাদেরকে সারা জীবন দুচ্ছাই করে এসেছিল রূপকথা, যাদেরকে কোনোদিনও পাত্তা দেয়নি। ভেবেছিল জীবন সামনের দিকে গড়াতে গড়াতে চলে যাবে। চড়াই উতরাইয়ের পথে এসে আজ ওদেরকেই আঁকড়ে ধরেছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল মাথায়। ওর ইচ্ছে করছিল ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে, কিন্তু কি জানি আর কোন হিসেব বাকি ছিল ওর জীবনে। তখনও বেঁচে ছিল রূপকথা। চোখের তলায় কালি, ঠোঁটের কোণে কাটা দাগ। এই রূপকথাকে দেখলে ভয় করবে যে কারোর।
এমনকি ওর নিজেরও।